মিডিয়াও তার পাশে ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই যখন আসল সত্য সামনে আসে, তখন সেই সত্য পুলিশকেও গভীরভাবে ভাবতে বাধ্য করে। কর্ণাটকের বেঙ্গালুরু শহর। বেঙ্গালুরুর হুলিমাভু এলাকায় মীনাক্ষী মন্দিরের কাছেই একটি 3তলা ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটেই ৩২ বছর বয়সী সতীশ কুমার গুপ্তা তার স্ত্রী প্রিয়াঙ্কা গুপ্তার সঙ্গে থাকতেন। দুজনেই ছিলেন শিক্ষিত এবং দুজনেই চাকরিজীবী। সতীশ কুমার গুপ্তা ইনফোসিস কোম্পানির HR ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে প্রিয়াঙ্কা গুপ্তা বেঙ্গালুরুর কানাক্কাপুরা রোডে অবস্থিত দিল্লি পাবলিক স্কুলে গণিতের শিক্ষিকা ছিলেন। তখন তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তা সত্ত্বেও ভাড়ার সেই বাড়িতে তারা বেশ সুখেই ছিলেন। কয়েক মাস আগেই তারা একটি প্লটও কিনেছিলেন, যেখানে ভবিষ্যতে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করার পরিকল্পনা ছিল। অর্থাৎ সব মিলিয়ে তাদের জীবনে তখন সবকিছুই ঠিকঠাক চলছিল। 2010 সালের 10 আগস্ট। প্রতিদিনের মতো সেদিনও ভোর 5টায় ঘুম থেকে ওঠেন সতীশ। জুতো পরে ঠিক 5:40 তিনি প্রতিদিনের রুটিন অনুযায়ী মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। মর্নিং ওয়াক ছিল তার দৈনন্দিন অভ্যাস, আর তিনি সবসময় একাই হাঁটতে যেতেন। তার স্ত্রী প্রিয়াঙ্কা কখনোই তার সঙ্গে হাঁটতে যেতেন না, কারণ তাকে সকাল 7:30 স্কুলে যেতে হতো এবং তার আগেই ঘরের সব কাজ সেরে নিতে হতো। তাই প্রিয়াঙ্কা বাড়িতেই যোগব্যায়াম করতেন। 10 অগাস্টের সেই সকালেও যখন সতীশ হাঁটতে বের হন, প্রিয়াঙ্কা ঘরের ভেতরেই যোগব্যায়াম করছিলেন। অর্থাৎ প্রতিদিনের মতো সেই দিনও সব কিছু ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু তখনও সকাল 6টা বাজেনি, সতীশ তখনও হাঁটছিলেন। হঠাৎ করেই তার ফোনে কল আসে স্ত্রী প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা তাকে জানান বাড়ির বাইরে দুজন ভাঙাড়িওয়ালা দাঁড়িয়ে আছে এবং তারা ভাঙাড়ি জিনিস চাইছে। এই কথা শুনে সতীশ একটু অবাক হয়ে যান, কারণ এত ভোরে সাধারণত কোনো ভাঙাড়িওয়ালা আসে না। তখনও 7টা বাজেনি, দোকানপাটও খোলেনি। তাহলে এত সকালে ভাঙাড়িওয়ালারা এলো কোথা থেকে? এই প্রশ্নটি তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই তিনি ফোনেই প্রিয়াঙ্কাকে বলেন যেন সে কোনোভাবেই দরজা না খোলে, তিনি নিজেই সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসছেন। এরপর সকাল প্রায় 6:30 নাগাদ সতীশ মর্নিং ওয়াক শেষ করে বাড়িতে ফিরে আসে এবং ডোরবেল বাজায়, কিন্তু প্রিয়াঙ্কা দরজা খোলে না। সতীশ আবারও জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করে, তবুও দরজা খোলে না। এরপর সে তার স্ত্রী প্রিয়াঙ্কাকে ফোন করে, কিন্তু প্রিয়াঙ্কা ফোনও ধরে না। এখন সতীশের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সে দরজায় ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করে। তার মনে হয় দরজাটা ভেতর থেকে লক করা, অর্থাৎ প্রিয়াঙ্কা নিশ্চয়ই ঘরের ভেতরেই আছে। কিন্তু তাহলে সে দরজা খুলছে না কেন? যদিও সেই দরজার লক এমন ছিল যা ভেতর ও বাইরে দুই দিক থেকেই খোলা যায়। ঠিক তখনই সতীশের মনে পড়ে এই দরজার দ্বিতীয় চাবিটি সে নিজের অফিসের ড্রয়ারে রেখে দিয়েছে, কারণ স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন। দিনের বেশিরভাগ সময়ই তাদের বাড়ির বাইরে কাটত। এই কারণেই তারা দুজনেই বাড়ির একটি করে চাবি নিজেদের কাছে রাখতেন, যাতে যে কেউ যে কোনো সময় বাড়িতে ঢুকতে পারে। কিন্তু আগের দিন সেই চাবিটা সে অফিসেই ভুলে রেখে এসেছিল। যদিও ইনফোসিসের অফিসটি তার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। তাই কোনো পোশাক পরিবর্তন না করেই যেভাবে ছিল ঠিক সেভাবেই সতীশ তৎক্ষণাৎ অফিসের দিকে রওনা দেয়। অল্প সময়ের মধ্যেই সে দ্বিতীয় চাবিটি নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। এরপর সে দরজার লক খুলে ঘরের ভেতরে পা রাখতেই যা দৃশ্য তার চোখে পড়ে তাতে তার মাথা ঘুরে যায়। সতীশ দেখে সামনের লিভিং রুমে প্রিয়াঙ্কা একটি চেয়ারে বসে আছে। তার দুই হাত চেয়ারের হাতলের সঙ্গে শক্ত করে বাঁধা, আর তার গলায় ছিল একটি গভীর কাটা দাগ। প্রিয়াঙ্কার রক্তে ভেজা অবস্থায় সেখানেই বসেছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে সতীশ সম্পূর্ণ ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে 100 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই হুলিমাভু পুলিশ স্টেশন থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশও যখন রক্তাক্ত প্রিয়াঙ্কার দেহ দেখে, তখন তাদের অবস্থাও শোচনীয় হয়ে ওঠে। এই পরিবারে শুধু সতীশ এবং প্রিয়াঙ্কাই দুজনেই থাকত, তাদের সঙ্গে আর কেউ থাকত না। সতীশ তখন পুরোপুরি বিধ্বস্ত, সে জোরে জোরে কাঁদছিল। পুলিশ কোনো মতে তাকে সামলে নিয়ে যায় এবং এরপর তার বাবা মায়ের বাড়িতে ফোন করে। সতীশের বাবা মা সুধামানগরে থাকতেন, যা হুলিমাভু এলাকা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। অল্প সময়ের মধ্যেই তারাও সতীশের বাড়িতে পৌঁছে যান। এরপর সতীশের বাবা প্রিয়াঙ্কার বাড়িতে ফোন করে এই মর্মান্তিক ঘটনার খবর দেন। প্রিয়াঙ্কার বাবা মা উত্তরপ্রদেশের লখনৌতে থাকতেন। প্রিয়াঙ্কার মৃত্যুর খবর শুনতেই তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে, কারণ মাত্র একদিন আগেই প্রিয়াঙ্কা নিজের বাড়িতে ফোন করে কথা বলেছিল, আর তখন সে একেবারেই সুস্থ ও স্বাভাবিক ছিল। খবর পাওয়ার পরেই প্রিয়াঙ্কার পরিবারের লোকজন
লখনৌ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। এদিকে পুলিশ পঞ্চনামা সম্পন্ন করার পর প্রিয়াঙ্কার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। একই সঙ্গে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। কারণ ওই বাড়িতে শুধু এই দুজনই থাকতেন, স্বামী সতীশ ও স্ত্রী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর সতীশ কান্নায় ভেঙে পড়েছিল। পুলিশ তার সঙ্গে কিছুটা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে, কিন্তু সে সময় সতীশ এমন অবস্থায় ছিল না যে পরিষ্কারভাবে সবকিছু বলতে পারে। তবুও সে কোনোভাবে সকাল থেকে শুরু করে তখন পর্যন্ত যা যা ঘটেছিল সব পুলিশকে জানায়। রদ্দিওয়ালাদের কথাটি সামনে আসতেই পুলিশ বাড়ির ভেতর তল্লাশি শুরু করে। সতীশও পুলিশের সঙ্গেই ছিল। সে পুলিশকে জানায় তার আলমারিতে প্রায় 5 লক্ষ টাকা রাখা ছিল। সতীশের দাবি ছিল সে তার স্ত্রীকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিল, যাতে প্রতিদিন সে নিজেই প্রিয়াঙ্কাকে স্কুলে পৌঁছে দিতে পারে। কিন্তু আলমারি খোলার পর দেখা যায় সেখানে রাখা সব টাকা উধাও। শুধু তাই নয়, আলমারিতে রাখা বিয়ের গয়নাগুলিও সেখানে ছিল না। এতে মনে হতে শুরু করে এটি হয়তো একটি লুটপাটের ঘটনাই হতে পারে। সন্ধ্যের মধ্যেই প্রিয়াঙ্কার পরিবারের লোকজনও বেঙ্গালুরু পৌঁছে যায়। এরপর পরের দিন অর্থাৎ 11ই আগস্ট প্রিয়াঙ্কার মরদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সতীশ তখন কান্নায় একেবারে ভেঙে পড়েছিল, আর সেই সতীশই নিজের স্ত্রীর চিতায় মুখাগ্নি দেয়। এদিকে পুলিশ তদন্ত চালিয়ে যেতে থাকে, কারণ ঘটনাস্থলে অনেক আত্মীয় স্বজন জড়ো হয়েছিল, তাই তাদের সবার সঙ্গেই প্রশ্নোত্তর করা হয়। সতীশের বাড়ির আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেটি ছিল 3 তলা। সতীশ ও প্রিয়াঙ্কা থাকতেন 2য় তলায়। প্রথম ও 3য় তলায় বসবাসকারী লোকজন পুলিশকে জানান ঘটনার দিন সকালে তারা না কোনো ভাঙাড়িওয়ালার আওয়াজ শুনেছেন, না কোনো ধরনের সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেছেন। এতে পুলিশের ধারণা আরও জোরালো হয় যে অপরাধীরা অত্যন্ত চতুর ও পেশাদার ছিল। কিন্তু একটা বিষয় ছিল যা পুলিশের কাছে মোটেই হজম হচ্ছিল না। প্রিয়াঙ্কা যেসব গয়না পরেছিলেন সেগুলো সবই সম্পূর্ণ অক্ষত ছিল, কারণ এই ঘটনাটি বেঙ্গালুরুর মতো বড় শহরে, তাও আবার সকালবেলায় ঘটেছিল। এ কারণেই এই মামলার খবর দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে। পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়, কিন্তু তা সত্ত্বেও পুলিশ পুরো নিষ্ঠা ও পরিশ্রম নিয়ে এই মামলার গভীরে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যায়। এদিকে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সতীশ হলিমালি পুলিশ স্টেশনের বাইরে ধর্নায় বসে পড়েন। তার দাবি ছিল যতক্ষণ না পুলিশ তার স্ত্রীর খুনিদের গ্রেপ্তার করছে ততক্ষণ তিনি সেখানেই পুলিশ স্টেশনের সামনেই বসে থাকবেন। পুলিশ তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তিনি যেন বাড়ি ফিরে যান। তারা তদন্ত করছে এবং আশ্বাস দেয় যে খুব শিগগিরই অপরাধীদের ধরা হবে। কিন্তু সতীশ পুলিশের কথা মানতে রাজি হননি। এদিকে পুলিশ জানার চেষ্টা করছিল সতীশ ও প্রিয়াঙ্কার সম্পর্ক কেমন ছিল, তাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য চলছিল কিনা। কিন্তু জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের মধ্যে এমন কিছুই ছিল না। প্রিয়াঙ্কার স্কুল থেকে শুরু করে সতীশের ইনফোসিস কোম্পানির সহকর্মীদের সঙ্গেও কথা বলা হয়, তবুও পুলিশ কোনো দৃঢ় সূত্র খুঁজে পায়নি। ধীরে ধীরে দিন কেটে যেতে থাকে, আর পুলিশের উদ্বেগও বাড়তে থাকে। অন্যদিকে সতীশ লাগাতার থানার বাইরে ধর্নায় বসে থাকেন। এই হত্যাকাণ্ডটি ঘটেছিল 10 অগস্ট অর্থাৎ মঙ্গলবার। কিন্তু হঠাৎ করে 13 অগস্ট সন্ধ্যায় একাধিক পুলিশকর্মী থানার বাইরে এসে উপস্থিত হয়। সেই সময় সতীশ সেখানেই বসেছিলেন। পুলিশকর্মীরা তাকে থানার ভেতরে যেতে বলেন। এরপর পুলিশ তাকে সঙ্গে করে থানার ভিতরে নিয়ে যায় এবং আবারও জিজ্ঞাসাবাদ শুরু করে। এবার সতীশ আগে যে বয়ান দিয়েছিলেন সেগুলোর ভিত্তিতেই পুলিশ একে একে সব বিষয় তার সামনে তুলে ধরতে শুরু করে। সতীশের বক্তব্য অনুযায়ী 10 অগস্ট সকালে প্রায় 5:40 তিনি মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং এরপর সকাল 6:40 বাড়ি ফিরে আসেন। এই সময়েই তার ফোনে স্ত্রী প্রিয়াঙ্কার একটি কল আসে, যেখানে তিনি জানান যে ভাঙাড়িওয়ালারা বাড়িতে এসেছে। কিন্তু পুলিশ যখন সতীশ ও প্রিয়াঙ্কার কল ডিটেলস খতিয়ে দেখে তখন একটি বড় অমিল সামনে আসে। রেকর্ড অনুযায়ী প্রিয়াঙ্কা সকাল প্রায় 5:55 সতীশকে ফোন করেছিলেন। এর মানে দাঁড়ায় প্রিয়াঙ্কার ফোন করার প্রায় 45 মিনিট পর সতীশ বাড়িতে পৌঁছায়। এই পরিস্থিতিতে তার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসার কথা ছিল, অথচ তা হয়নি। এমনও নয় যে সে খুব দূরে মর্নিং ওয়াকে গিয়েছিল, কারণ সে বাড়ির নিচেই অল্প দূরত্বের মধ্যেই হাঁটাহাঁটি করত।
এছাড়াও সতীশ জানিয়েছিল যে সে যখন বাড়ি ফিরে আসে তখন দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। সে ডোরবেল বাজায় এবং প্রিয়াঙ্কাকে ফোনও করে, কিন্তু কোনো উত্তর পায়নি। এরপর সে বাড়ির দ্বিতীয় চাবি আনতে নিজের অফিসের দিকে যায়। এখানেই পুলিশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। সতীশের কোম্পানিতে অফিসের ভেতরে ঢুকতে হলে একটি এমপ্লয়ি কার্ড দরকার হয়, কিন্তু সতীশ তো মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিল। সে নিজেই বলেছিল যে তার কাছে শুধু মোবাইল ফোন ছিল। পুলিশের বক্তব্য ছিল, ধরে নিলেও যদি তার কাছে পার্স থাকে এবং তাতে অফিসের কার্ডও থাকে, তবুও অফিসে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় যে সেদিন সতীশ অফিসের ভেতরে ঢোকেইনি। সে কিছুক্ষণ বিল্ডিংয়ের বাইরে হাঁটাহাঁটি করে, তারপর সেখান থেকে চলে যায়। এতে প্রশ্ন উঠে যায়, যদি সে অফিসের ভেতরেই না যায় তাহলে চাবিটা সে শেষ পর্যন্ত কোথা থেকে পেল? এরপর চাবি নিয়ে যখন সে বাড়িতে ফিরে এসে দরজা খুলে ভেতরে ঢোকে, তখন সকাল প্রায় 7টার দিকে সে পুলিশকে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সময় সেখানেও সতীশ ছাড়া আর কেউ উপস্থিত ছিল না, অর্থাৎ প্রতিবেশীরাও এই ঘটনার কথা পুলিশ আসার পরেই জানতে পারেন। পুলিশ যখন সতীশ ও প্রিয়াঙ্কা দুজনেরই কল ডিটেলস বের করে, তখন তাদের লোকেশনও যাচাই করা হয়। লোকেশন রিপোর্টে দেখা যায় সতীশ ও প্রিয়াঙ্কা দুজনের ফোনই একই টাওয়ারের রেঞ্জের মধ্যে ছিল, অর্থাৎ তাদের লোকেশন একই জায়গা দেখাচ্ছিল, আর সেই জায়গাটি ছিল তাদের নিজস্ব বাড়ি। এর মানে দাঁড়ায়, যেই সময় প্রিয়াঙ্কার খুন হয় সেই সময় সতীশ বাড়িতেই উপস্থিত ছিল। এইভাবেই সতীশের দেওয়া বয়ানগুলো ধীরে ধীরে তাঁকেই সন্দেহের কেন্দ্রে নিয়ে আসছিল। তদন্তের সময় পুলিশ আরও জানতে পারে যে সতীশের পায়ে মোচড় লেগেছিল, যার কারণে সে একটু খুঁড়িয়ে হাঁটছিল। তবে এই বিষয়টি আড়াল করার জন্য সে ভারী জুতো পরে থাকত। এদিকে পোস্টমর্টেম রিপোর্টে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। প্রিয়াঙ্কার গলা প্রথমে কোনো দড়ি দিয়ে চেপে ধরা হয়েছিল এবং তারপর তার গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। তার পেটেও কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া যায়, কিন্তু এর বাইরে শরীরের অন্য কোনো অংশে আঘাতের দাগ ছিল না। অর্থাৎ যদি সত্যিই বাড়িতে ডাকাত ঢুকে থাকত এবং প্রিয়াঙ্কা তাদের বাধা দেওয়ার চেষ্টা করত, তাহলে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকার কথা, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সতীশের বয়ান অনুযায়ী বাড়ি থেকে প্রায় 5 লক্ষ টাকা নগদ এবং 1,75,000 টাকার গয়না খোয়া গিয়েছিল। কিন্তু সতীশের ধরনা চলাকালীন পুলিশ যখন আবার তার বাড়ি তল্লাশি চালায়, তখন খুব সহজেই একটি জায়গা থেকে 10,000 টাকা নগদ উদ্ধার হয়। এখন প্রশ্ন ওঠে, যদি ডাকাতরা সত্যিই বাড়িতে ঢুকে থাকে, তাহলে এত সহজে পাওয়া এই টাকা তারা কেন ফেলে রেখে যাবে? শুধু তাই নয়, প্রিয়াঙ্কার মৃতদেহ যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার কানে থাকা সোনার দুল, আঙুলের আংটি এবং গলায় থাকা মঙ্গলসূত্রের মতো দামি গয়নাগুলো সম্পূর্ণ অক্ষত ছিল। যদি লুটেরারা টাকা ও গয়না নিয়ে যায়, তাহলে প্রিয়াঙ্কার শরীরে থাকা এই গয়নাগুলো এবং ওই 10,000 টাকা তারা নিল না কেন? এই সব তথ্য একত্রে পুলিশের সন্দেহকে সরাসরি সতীশের দিকেই নিয়ে যাচ্ছিল। আর থানায় বসে যখন পুলিশ এই সমস্ত বিষয় সতীশের সামনে তুলে ধরে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন সে আর বেশিক্ষণ নিজেকে সামলাতে পারেনি। সে পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজের অপরাধ স্বীকার করে নেয়। সতীশ মেনে নেয় যে প্রিয়াঙ্কার খুন সে নিজেই করেছে। কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়ায়, যে সতীশকে তার পরিবার নিয়ে এত সুখী দেখাতো, সে কেন শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে খুন করল? পুলিশকে সতীশ যে গল্পটা শোনায় তা ছিল অবিশ্বাস্য রকম চমকে দেওয়ার মতো। যদিও পরে যখন মামলার আরও গভীর তদন্ত হয় এবং প্রিয়াঙ্কার পক্ষের যে তথ্যগুলো সামনে আসে, সেগুলো ছিল রীতিমতো গা শিউরে ওঠার মতো। আসলে সত্যটা কি ছিল? মন দিয়ে শুনুন, আর শেষে আপনিই ঠিক করুন এই পুরো ঘটনার আসল দোষীকে। আসলে সতীশ ও প্রিয়াঙ্কার বিয়ে হয় 2007 সালে। জিজ্ঞাসাবাদের সময় সতীশ পুলিশকে জানায় যে তাদের বিয়ে ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, তবে দুজনের সম্মতিতেই এই বিয়ে হয়েছিল। সতীশ ও প্রিয়াঙ্কা দুজনেই মূলত উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা ছিলেন, কিন্তু সতীশের পরিবার চাকরি ও ব্যবসার কারণে বেঙ্গালুরুতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সতীশের কথায় বিয়ের কিছুদিন পর থেকেই তাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। তার দাবি ছিল বিয়ের পর প্রিয়াঙ্কা তাকে ধীরে ধীরে তার বাবা মার থেকে দূরে সরিয়ে দিতে শুরু করে। সতীশ আরও জানায়, প্রিয়াঙ্কা বাড়িতে শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত এবং কারো সঙ্গে খুব বেশি কথা বলতো না। বিয়ের প্রায় 2 বছর পর প্রিয়াঙ্কা সাফ জানিয়ে দেয় যে সে আর সতীশের বাবা মার সঙ্গে একই বাড়িতে থাকতে চায় না। তার ইচ্ছে ছিল দুজন আলাদা কোথাও গিয়ে থাকুক। সতীশ এতে রাজি ছিল না, কিন্তু যখন সে তার বাবা মার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে, তখন তারা বলে, বৌমা যেমন চায় তেমনটাই করো। বাধ্য হয়েই সতীশকে নিজের পুরনো বাড়ি ছাড়তে হয় এবং এরপর দুজনে হলিমা এলাকায় একটি ভাড়ার বাড়িতে থাকতে শুরু করে। মাঝে মাঝে সতীশ তার বাবা মার সঙ্গে দেখা করতে সুধামা নগর যেত।
কিন্তু কিছুদিন পর প্রিয়াঙ্কা তাকে সেখানে যেতেও নিষেধ করে দেয়। ঠিক সেই সময়েই সতীশের বাবার ব্যবসায় বড়সড় ক্ষতি হয় এবং ব্যবসাটা আবার দাঁড় করাতে তাদের টাকার প্রয়োজন পড়ে। সতীশ সাহায্য করতে চেয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কা তাকে তার বাবা মাকে টাকা দিতেও বাধা দেয়। এই সব কিছু সতীশকে ভেতরে ভেতরে তীব্রভাবে অস্থির করে তুলছিল। তার মনে প্রিয়াঙ্কার প্রতি ঘৃণা বাড়তে থাকে, কারণ প্রিয়াঙ্কা নিজে প্রতিদিন তার বাবা মার সঙ্গে কথা বলতো, অথচ সতীশকে নিজের বাবা মার সঙ্গে কথা বলতেও দিত না। এই টানাপোড়েনের মাঝেই 2010 সালের এপ্রিল মাসের দিকে সতীশ ও প্রিয়াঙ্কা নিজেদের বাড়ি বানানোর জন্য একটি জমি কেনে। জমিটির ভূমিপূজনের দিন দুজনই খুব খুশি ছিল। সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন সবাই উপস্থিত ছিলেন। কিন্তু যখন সতীশের বাবা মা সেখানে পৌঁছান, তখন প্রিয়াঙ্কা তাদের জমির সীমানাতেই আটকে দেয় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় এই জমি শুধুমাত্র তার এবং তার স্বামীর, এতে সতীশের বাবা মার কোনো অধিকার নেই, আর তাই তাদের সেখান থেকে চলে যেতে হবে। এই কথা শুনে সতীশের বাবা মা নিঃশব্দে সেখান থেকে চলে যান। এই সময় সতীশ পূজার কাজে ব্যস্ত ছিল, তাই তখন সে এই ঘটনার কথা জানতে পারেনি। কিন্তু পূজা শেষ হওয়ার পর পরিচিতদের কাছ থেকে যখন সবকিছু জানতে পারে, তখন সতীশ গভীরভাবে আঘাত পায়। সেদিনই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবার সে আর প্রিয়াঙ্কাকে ছাড়বে না। এরপর সেই দিন থেকেই সতীশ প্রিয়াঙ্কাকে পথ থেকে সরানোর পরিকল্পনা করতে শুরু করে। প্রায় 3 মাস ধরে সে ধীরে ধীরে সব প্রস্তুতি নেয়। এই পরিকল্পনার অংশ হিসেবে সে প্রিয়াঙ্কার সঙ্গে খুবই ভালোবাসার ভান করে থাকতে শুরু করে। সে তার খেয়াল রাখতে থাকে, যত্ন নিতে শুরু করে। আগে যেখানে সে বাবা মার অপমানের কথা ভেবে সবসময় রাগে ফুঁসত, এখন সে যেন সব কিছু ভুলে গেছে এমন আচরণ করতে থাকে। বাইরে থেকে দেখলে সবারই মনে হতে থাকে সতীশ আর প্রিয়াঙ্কা বুঝি একেবারে নতুন করে জীবন শুরু করেছে। মানুষের ধারণা হয় নতুন প্লট কেনার পর থেকেই তাদের সম্পর্ক আরও ভালো হয়ে গেছে। এই সময়েই প্রিয়াঙ্কা হঠাৎ করে আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে পড়ে। চিকিৎসার জন্য তার মা তাকে কেরালায় নিয়ে যায়। সেখানে আয়ুর্বেদিক পদ্ধতিতে তার চিকিৎসা শুরু হয়। এই কারণেই প্রিয়াঙ্কা প্রায় 1.5 মাস কেরালাতেই ছিল। এদিকে সতীশ প্রতিদিনই প্রিয়াঙ্কাকে ফোন করত। শুধু তাই নয়, 2-3 বার সে নিজেও কেরালায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসে। জিজ্ঞাসাবাদের সময় সতীশ পুলিশকে জানায় সে ইচ্ছাকৃতভাবেই এসব করছিল, যাতে ভবিষ্যতে যখন সে প্রিয়াঙ্কাকে খুন করবে তখন কেউই যেন তার উপর সন্দেহ না করে। চিকিৎসা শেষ হওয়ার পর প্রিয়াঙ্কা যখন বাড়ি ফিরে আসে, তখন অগাস্টের প্রথম সপ্তাহে সতীশ তার জন্য একটি উপহার নিয়ে আসে। সে প্রিয়াঙ্কাকে বলে যে তার জন্য একটি সারপ্রাইজ গিফট এনেছে। এরপর সতীশ প্রিয়াঙ্কার চোখে কাপড় বেঁধে দেয় এবং তাকে লিভিং রুমে নিয়ে যায়। সেখানে তাকে সোফার চেয়ারে বসায়। তারপর তার চোখের বাঁধন খুলে দেয়। সামনের দেয়ালে সতীশ নিজের হাতে প্রিয়াঙ্কার একটি বড় ছবি লাগিয়ে রেখেছিল। ছবিটি দেখে প্রিয়াঙ্কা খুব খুশি হয়ে যায়। এভাবেই সতীশ একের পর এক উপহার দিয়ে তার স্ত্রীকে খুশি করতে থাকে। 10ই অগাস্টের আগেই সে এইভাবে 2 বার প্রিয়াঙ্কাকে উপহার দিয়েছিল। এরপর আসে 10ই অগাস্ট 2010-এর সেই সকাল। সেদিন সকালে সতীশ ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কাকে জাগিয়ে তোলে, কারণ সেদিনও সে তার জন্য একটি উপহার এনেছিল, আর সেটা নিয়ে প্রিয়াঙ্কা খুবই উত্তেজিত ছিল। এরপর সতীশ আবারও প্রিয়াঙ্কার চোখে কাপড় বেঁধে তাকে সোফার চেয়ারে বসায়। সতীশ প্রিয়াঙ্কাকে বলে আজকের উপহার সে নিজেই তার হাতে পরিয়ে দেবে, কিন্তু প্রিয়াঙ্কা যেন সেটাকে স্পর্শ না করে। প্রিয়াঙ্কা এতে রাজি হয়ে যায়। সতীশ তখন বলে তার ওপর তার পুরোপুরি ভরসা নেই, কারণ সে যদি উপহারটা ছুঁয়ে ফেলে তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। এ কথা শুনে প্রিয়াঙ্কা হেসে বলে, তাহলে একটা কাজ করো, তুমি আমার হাত বেঁধে দাও। এটাই তো সতীশ চাইছিল। সে আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। সতীশ নাইলনের দড়ি দিয়ে প্রিয়াঙ্কার 2টি হাত চেয়ারের হাতলের সঙ্গে শক্ত করে বেঁধে দেয়। এরপর সে প্রিয়াঙ্কার গলায় কিছু একটা পরায়। প্রিয়াঙ্কা ভাবে সে বুঝি তার জন্য কোনো হার এনেছে। তার ধারণা ছিল এটা হয়তো হীরের হার, কিন্তু বাস্তবে সেটা হার নয়, বরং নাইলনের দড়ির ফাঁস ছিল। এরপর সতীশ সেই ফাঁসটি প্রিয়াঙ্কার গলায় পরিয়ে জোরে টান দেয়। হাত পা বাঁধা থাকায় প্রিয়াঙ্কা কোনো প্রতিরোধী করতে পারেনি, আর অল্প সময়ের মধ্যেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। এই পুরো কাজটাই সতীশ দস্তানা পরে করেছিল, যাতে কোথাও তার আঙুলের ছাপ না থাকে। গলা চেপে ধরার পরও সতীশের মনে হয়েছিল হয়তো প্রিয়াঙ্কা শুধু অজ্ঞান হয়েছে, মারা যায়নি। তাই সে নিশ্চিত হওয়ার জন্য ছুরি দিয়ে তার গলাও কেটে দেয়। এরপর সে সমস্ত প্রমাণ মুছে ফেলে। তারপর নিজের স্ত্রীর ফোন থেকে নিজের ফোনে কল করে। এরপর নিজের ও স্ত্রীর 2টি ফোনই নিয়ে সে মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সতীশ যেমনটা বলছিল প্রিয়াঙ্কা কি সত্যিই তেমনই ছিল?
কারণ নিজের পক্ষ রাখার জন্য প্রিয়াঙ্কা তখন আর এই পৃথিবীতে ছিল না। তবে এটাও সহজ ছিল না মেনে নেওয়া যে সমস্ত দোষ শুধু প্রিয়াঙ্কারই আর সতীশ পুরোপুরি নির্দোষ। কারণ যদি তাই হতো তাহলে সতীশ চাইলে তাকে ডিভোর্সও দিতে পারত। খুন করার মতো চরম পথ বেছে নেওয়ার দরকারই বা কেন পড়ল? এই কারণেই যখন বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হয় এবং প্রিয়াঙ্কার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হয়, তখন তারা একেবারেই ভিন্ন এক গল্প শোনায়। প্রিয়াঙ্কার পরিবারের দাবি ছিল বিয়ের মাত্র 2 মাস পর থেকেই সতীশ ও তার পরিবারের লোকজন প্রিয়াঙ্কাকে মানসিকভাবে হয়রানি করতে শুরু করেছিল। আসলে বিয়ের আগেই প্রিয়াঙ্কা বেঙ্গালুরুতে স্থায়ীভাবে বসবাস করত এবং সে দিল্লি পাবলিক স্কুলে চাকরি করত। কিন্তু বিয়ের পর যখন প্রিয়াঙ্কা সতীশের বাড়িতে গিয়েছিল, তখনই প্রথম ঝগড়া শুরু হয় এই বিষয়কে ঘিরে। প্রিয়াঙ্কা কি চাকরি করবে নাকি করবে না? সতীশের পরিবার চাইত না প্রিয়াঙ্কা চাকরি করুক, অথচ প্রিয়াঙ্কা নিজের চাকরি ছাড়তে রাজি ছিল না। তাই সতীশের পরিবার তাকে মানসিকভাবে হয়রানি করতে শুরু করল। ছোটখাটো কারণে তাকে গালাগালি করা হতো, রাগ করা হতো, এমনকি রুটি ঠিকভাবে গোল না হলে তার উপর কড়া মন্তব্য হতো। এতটুকু নয়, সতীশও সর্বদা তার বাবা মায়ের পাশে থাকত। অর্থাৎ একদিকে পুরো পরিবার আর অন্যদিকে একা প্রিয়াঙ্কা, যিনি সবকিছু চুপচাপ সহ্য করছিলেন। প্রিয়াঙ্কা বহুবার কেঁদে কেঁদে তার বাবা মাকে এই সব জানাতেন, কিন্তু তার বাবা মা তাকে বোঝাতেন, এখন বিয়ে হয়েছে নতুন, তোমাকে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হবে। এভাবেই প্রিয়াঙ্কা ভেতরে ভেতরে চাপের মধ্যে দিন কাটাচ্ছিল। বিয়ের 2 বছর কেটে গেলেও পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে না। আর প্রিয়াঙ্কা যখন পুরোপুরি ভেঙে পড়ে, তখন তার বাবা মা স্পষ্টভাবে জানালেন, এই মানুষগুলো কখনো পরিবর্তিত হবে না, তাই ভালো হবে তুমি তোমার স্বামীর সঙ্গে কোথাও আলাদা থাকো। এরপর প্রিয়াঙ্কা কিছুটা মানিয়ে নিয়ে সতীশকে রাজি করায় এবং 2010 সালের জানুয়ারির দিকে তারা হলিমা কলোনিতে এসে বসবাস শুরু করে। সেখানে তাদের জীবন কিছুটা স্থিতিশীল হয়ে ওঠে। কিন্তু শাশুড়ি শ্বশুরের আচরণ প্রিয়াঙ্কার মন পুরোপুরি ভেঙে দেয়। তার মনে তাদের জন্য কোনো সহানুভূতি থাকত না এবং সে ভবিষ্যতে আর কোনো সম্পর্ক রাখতে চায়নি। কিন্তু এখানে একটি প্রশ্ন ওঠে, সতীশ কোনো শিশু তো নয়। যখন তার মা বাবা তাকে টাকা চাইছিল, সে সরাসরি টাকা কেন দেয়নি? আর এই বিষয়ে প্রিয়াঙ্কাকে কেন বলল? আসল সত্যটা ছিল ভিন্ন। তদন্তে দেখা যায় সতীশ অন্য একটি বিয়ে করতে চাইছিল। সে চাইছিল না যে তার স্ত্রী কাজকর্মে ব্যস্ত থাকুক, বরং এক গৃহস্ত্রীর মতো স্ত্রী হোক। আর এই মানসিক অত্যাচার, এই চাপ সবই সতীশ এবং তার পরিবারের দ্বারা পরিকল্পিত একটি নাটক ছিল। পুলিশ সতীশের বিরুদ্ধে অনেক দৃঢ় প্রমাণ পেয়েছিল, কিন্তু তার বাবা মায়ের বিরুদ্ধে কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। এই কারণে পুলিশ কেবল সতীশের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছিল। এরপর এই মামলা আদালতে গিয়েছিল এবং শেষ পর্যন্ত ঘটনার 7 বছর পরে অর্থাৎ 28 জুলাই 2017-তে আদালত সতীশ গুপ্তাকে তার স্ত্রী প্রিয়াঙ্কা আগরওয়ালের হত্যা এবং প্রমাণ সরানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেয়। সঙ্গে তাকে 25,000 টাকার জরিমানা দিতে বলা হয়। পরে এই মামলা হাইকোর্টে পৌঁছায়, কিন্তু হাইকোর্টও সতীশের সাজা অপরিবর্তিত রাখে। সাজার পর যেভাবে প্রত্যেক কারাগারে প্রতিটি বন্দীকে কোনো না কোনো কাজ দেওয়া হয়, তেমনি সতীশকেও বন্দীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। যে কোনো বন্দী পড়াশোনা করতে চায় তাকে সতীশ শেখাত। তার কারণে অনেক বন্দী ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়। এই বিষয়কে ভিত্তি করে সতীশ আবার আদালতে আবেদন করে সাজা কমানোর জন্য, কিন্তু আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় তার অপরাধ কোনোভাবেই মাফযোগ্য নয়। হ্যাঁ, তার উপর ধার্য করা 2,25,000 টাকার জরিমানার কিছু অংশ মাফ করা হয়। বর্তমানে সতীশ এখনও জেলে রয়েছে এবং সেখানেই বন্দীদের পড়ানোর কাজ করে যাচ্ছে। এই মামলার চূড়ান্ত সমাপ্তি হয়েছে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে। তবে আজও অনেক প্রশ্ন জীবিত রয়েছে। একজন নারী শিক্ষিত হওয়া, চাকরি করা, নিজের পরিচয় তৈরি করা, এগুলো কি অপরাধ হয়ে গেল? শুধুমাত্র তাই তাকে মারা হলো কারণ সে কারো তৈরি করা সীমার মধ্যে খাপ খাইয়ে নিতে চায়নি? প্রিয়াঙ্কা এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার গল্প আমাদেরকে অবশ্যই ভাবতে বাধ্য করে যে চুপ থাকা সবসময় বুদ্ধিমত্তার পরিচয় দেয় না। অত্যাচার, ছোট হোক বা বড়, সময় মতো আওয়াজ না তুললে তার ফলাফলের ধরন হতে পারে অত্যন্ত ভয়ঙ্কর। আপনি বলুন, এই গল্পে আসল দোষ কার? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। চাকরি খুঁজছেন?